আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন দুর্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা সমর্থন করি এবং এতে আমি সংশ্লিষ্ট হতে পারে আনন্দিত বোধ করছি। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য এবং তোমাদের জন্য এই ধরনের অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আমাদের খুবই পরিচিত দার্শনিক, আধুনিক যুগের দুজন বিখ্যাত দার্শনিক মন্টেস্ক্যু এবং জেএস মিল সম্পর্কে আমরা আলোচনা করব। তাদের রাষ্ট্র দর্শন সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের কিছুটা হলে তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে। প্রথমে আমি মন্টেস্ক্যু সম্পর্কে আলোচনা করব। ফ্রান্সের দার্শনিক মন্টেস্ক্যু একজন ক্ষমতার স্বতন্ত্রীকরণের জনক হিসেবে, প্রবক্তা হিসেবে পরিচিত, একজন উদারতাবাদী দার্শনিক হিসেবে পরিচিত। রাষ্ট্রচিন্তার জগতে মন্টেস্ক্যুর অবদান রয়েছে এবং তার একটি বিখ্যাত গ্রন্থ দি স্পিরিট অফ লস, এটা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টদের খুবই পরিচিত। মন্টেস্ক্যু সম্পর্কে আমরা আলোচনায় যাই। মন্টেস্ক্যু 1679 সালে জন্মগ্রহণ করেন এবং 1755 সালে মৃত্যুবরণ করেন। ইতিহাসের স্মরণীয় একজন দার্শনিক। তার মেধা এবং জ্ঞানের তুলনা নেই, তিনি প্রখর মেধাবী ছিলেন। অল্প বয়সে তিনি ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাজনীতি, সরকার, অর্থনৈতিক অবস্থা, ইতিহাস প্রভৃতি বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন। শিক্ষা সমাপ্ত করার পরে তিনি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেন, ইউরোপের অনেক দেশে ভ্রমণ করেন এবং সমস্ত দেশের খ্যাতনামা পণ্ডিত, দার্শনিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদদের সংস্পর্শে এসেছেন, নিজেকে সম্পৃক্ত করেছেন, তাদের সাথে চলাফেরা করে তাদের চিন্তা চেতনার সাথে পরিচিত হয়ে নিজের চিন্তা চেতনাকে শানিত করেছেন। 1731 সালে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং পরিপূর্ণভাবে জ্ঞান সাধনায় নিমগ্ন হন। এখানে উল্লেখ করার মতো বিষয় যে মন্টেস্ক্যু এবং তার স্ত্রী উভয়ই অগাধ সম্পত্তির অধিকারী ছিলেন। তৎকালীন সময়ে তিনি শিল্পপতি ছিলেন, সেই দিক থেকে তিনি অনেক ধনী ব্যক্তি ছিলেন বলা যায়। 1755 সালে তিনি মৃত্যুবরণ করেন। মন্টেস্ক্যুর রচনাবলী যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব যে অনেকগুলি গ্রন্থ তিনি রচনা করেছেন এবং সেই সমস্ত গ্রন্থে তিনি তৎকালীন আর্থসামাজিক রাজনৈতিক যে করুণ অবস্থা ছিল সেই অবস্থা তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দি পার্সিয়ান লেটার্স, দি স্পিরিট অফ লস, কনসিডারেশন অন দ্য কজেস অফ দ্য গ্রেটনেস এন্ড ডিক্লাইন অফ দ্য রোম। আমরা এই গ্রন্থগুলির মধ্যে আরো অনেক গ্রন্থ আছে, এই গ্রন্থগুলির মধ্যে আমরা দি স্পিরিট অফ লসটাই সবচেয়ে পরিচিত আমাদের কাছে। আমরা দি স্পিরিট অফ লস সম্পর্কে সামান্য একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। মন্টেস্ক্যুর এটা সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ এবং তিনি এই গ্রন্থে তার রাষ্ট্রচিন্তাকে প্রতিফলিত করেছেন এবং এই গ্রন্থের কারণেই তিনি রাষ্ট্রচিন্তার ইতিহাসে স্থায়ীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই গ্রন্থে তিনি আইন ও স্বাধীনতা, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সমাজে নারীর অবস্থান, রাষ্ট্র সমাজের অবস্থান, জলবায়ু, পারিপার্শ্বিকতা, রীতিনীতির প্রভাব, রোমান ও সামন্ত আইনের ইতিহাস, অনেক বিষয়, নানা বিষয় সম্পর্কে তিনি এখানে বিস্তৃত আলোচনা করেছেন। তার সমস্ত আলোচনা একটি মাত্র লক্ষ্যে পরিচালিত এবং তা হলো আইনের মর্মোদ্ধার এবং স্বাধীনতার উৎস সন্ধান। তাহলে তিনি স্বাধীনতা আর চেতনাধারী ছিলেন, অর্থাৎ স্বাধীনতার জন্য তিনি লিখেছেন জনগণের স্বাধীনতা, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, ক্ষমতার স্বতন্ত্রীকরণের ফলে কি হবে, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে এবং জবাবদিহিতা বাড়বে এবং জনগণের অধিকার স্বাধীনতা রক্ষা পাবে। এই মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন। আমরা দেখে নেব মন্টেস্ক্যুর উল্লেখযোগ্য তথ্য। রাষ্ট্র চিন্তার জগতে তিনি যে সমস্ত তথ্য দিয়েছেন, মতবাদ দিয়েছেন, এর মধ্যে সরকারের শ্রেণী বিভাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, আইন তথ্য, স্বাধীনতা তথ্য, এগুলি গুরুত্বপূর্ণ। তবে আমরা
সবকিছু আলোচনা হয়তো করতে পারবো না আমরা, যেহেতু দুইজন দার্শনিকের কথা এখানে আলোচনা করব। আমরা তোমাদের জন্য যেটা প্রয়োজন পরীক্ষার জন্য সেটা নিয়ে একটু বেশি আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করি মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এই নীতিটার জন্য তিনি বিখ্যাত। মন্টেস্কু এই তথ্যের বিজ্ঞানসম্মত বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন, এই কারণে তার নাম এই তথ্যের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়ে আছে। বস্তুত ব্যক্তি স্বাধীনতার পক্ষে মন্টেস্কুর এই মতবাদ ফরাসি বিপ্লবের ভাবগত ভিত্তির এক বিশেষ উপাদান হিসেবে কাজ করে। তিনি কিন্তু ফরাসি বিপ্লবের যে সমস্ত দার্শনিক ফরাসি বিপ্লবে অবদান রেখেছেন, যাদের লেখনীতে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে, নতুন করে প্রাণ পেয়েছে, ফরাসি বিপ্লবের অনুঘটক হিসেবে কাজ করেছে, তার মধ্যে মন্টেস্কু একজন দার্শনিক। এছাড়া ভোল্টেয়ার, রুসো প্রমুখ দার্শনিক ছিলেন। ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী হিসেবে বা দার্শনিক হিসেবে তারা তাদের লেখনীর মাধ্যমে বিপ্লবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। ক্ষমতা বিভাজন নীতির মাধ্যমে মূলত তিনি ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা করেছেন। এই কথাটা ইম্পর্টেন্ট, আমরা এটা আবার বলি। ক্ষমতা বিভাজন নীতির মাধ্যমে তিনি ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা করেছেন। ব্যক্তির অধিকার ও স্বাধীনতা রক্ষা পাবে কিভাবে? ক্ষমতা বিভাজন করবে। অর্থাৎ আগে তো আমরা ফ্রান্সে বা ইউরোপে মধ্যযুগে বা আধুনিক যুগেও আমরা এই গত লেকচারটা, গত ক্লাসটা আমরা যেটা নিয়েছিলাম যে ফরাসি বিপ্লবোত্তর রাষ্ট্রচিন্তা, সেখানে আমরা দেখেছি ফ্রান্সে ফরাসি বিপ্লব কেন হয়েছে, কিভাবে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী রাজার পতন হয়েছে। তাহলে আগে তো সমস্ত ক্ষমতা স্বৈরাচারী রাজার কাছে ছিল। তাহলে এই স্বৈরাচারী রাজাকে পরাজিত করে বা অপসারণ করে জনগণের হাতে ক্ষমতা নিয়ে আসা বা জনগণের অধিকার রক্ষা করা, প্রতিষ্ঠা করা, এগুলি তো সাংবিধানিক সরকারের মাধ্যমে বা জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সম্ভব। সেক্ষেত্রে সরকারের যে 3টি বিভাগ আছে, সেই 3টি বিভাগের মধ্যে ক্ষমতার সুষ্ঠু সমন্বয় সাধন করতে হবে। যে কোনো বিভাগ যদি বেশি শক্তিশালী হয়ে যায় বা যে কোনো বিভাগ যদি দুর্বল হয়ে যায়, তাহলে সেখানে ক্ষমতা ভারসাম্য নষ্ট হবে। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা যার যার ক্ষমতা নির্দিষ্ট করে দিতে হবে। বিশেষ করে দেখা যায় শাসন বিভাগের ক্ষমতা যদি বৃদ্ধি পায় বা শাসন বিভাগ যদি অন্য বিভাগের উপর হস্তক্ষেপ করে, তাহলেও কিন্তু ব্যক্তির অধিকার স্বাধীনতা সংরক্ষণ সমস্যা হয়ে যায়। সেজন্যই তিনি এই ক্ষমতা স্বতন্ত্র নীতির কথা বলেছেন। ক্ষমতা স্বতন্ত্র নীতির অর্থটা কি আমরা সেটা জেনে নেব। ক্ষমতা স্বতন্ত্র নীতির অর্থ হচ্ছে সরকারের সমগ্র ক্ষমতা 3টি বিভাগের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া। ক্ষমতা স্বতন্ত্র নীতি হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যেখানে সরকারের 3টি বিভাগ যথা আইন, শাসন, বিচার বিভাগ একে অপরের থেকে আলাদা বা স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের ক্ষমতা হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ করবে না, না করে কি করবে? স্বতন্ত্রভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। এই নীতি অনুযায়ী আইন বিভাগ আইন প্রণয়ন করবে, যার যে কাজ, আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ হচ্ছে সেই আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা, বিচার বিভাগের কাজ হচ্ছে আইন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করা, নিয়ে বিচার প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার রক্ষা করা। তাহলে আমরা বুঝতে পারছি যে 3টি বিভাগের ক্ষমতা নির্দিষ্ট করে দিতে হবে, আলাদা করে দিতে হবে, কার কি ক্ষমতা সেটা উল্লেখ করে দিতে হবে, এবং স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে তারা তাদের ক্ষমতা চর্চা করবে। কেউ কারো বিভাগের ক্ষমতা হস্তক্ষেপ করবে না, কারো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে না, তবে 3 বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে তাদের কার্যাবলী সম্পাদন করবে। সুতরাং বলা যায় সরকারের যাবতীয় কার্যাবলীকে প্রধানত 3টি বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। আমরা মোটামুটি বুঝতে পেরেছি ক্ষমতা স্বতন্ত্র বলতে কি বোঝায়। আমি তোমাদের সুবিধার জন্য একটু স্লাইডে একটু লিখেও দেওয়ার চেষ্টা করেছি, কারণ লিখে দিলে তোমাদের একটু সুবিধা হবে। তোমরা আমার বর্ণনার পাশাপাশি তোমরা যদি স্লাইডগুলি যদি দেখো তাহলে তোমাদের উপকার হবে। আমি এটা তোমাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারি বা আমি তোমার কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই লেকচারগুলি তোমরা ফলো করলে আমার মনে হয় যে তোমরা আধুনিক রাষ্ট্রচিন্তার এই যে কোর্সটা আছে, এই কোর্সটা সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা হবে, এবং 10টি ক্লাসের মাধ্যমে তোমাদের মোটামুটি আমি বলবো যে 90% আলোচনা আমি এখানে নিয়ে আসতে পেরেছি, এবং তোমাদের যেটা তোমাদের জন্য, তোমাদের জ্ঞানের জন্য বা তোমাদের শিক্ষা পড়ালেখার জন্য এবং তোমাদের সর্বোপরি তোমার পরীক্ষার জন্য খুবই উপকার হবে, খুবই কাজে লাগবে বিষয়টা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উদ্ভব আমরা এখন আলোচনা করি। ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা সর্বপ্রথম কিন্তু আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞানের জনক সেই অ্যারিস্টটল
প্রাচীন গ্রিসের নবরাষ্ট্র যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই প্রাচীন গ্রিসে অ্যাথেন্সের এরিস্টটল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল রাজ সরকারের ক্ষমতাকে আলোচনামূলক, শাসন সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। রোমান আইন বিশারদ সিসেরো এবং পলিবিয়াস উভয়ই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা উল্লেখ করেছেন। তার মানে এরিস্টটল ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণা দিয়েছেন প্রথমে, তারপরে রোমান আইন বিশারদ তারাও কথা বলেছেন, এই সম্পর্কে ধারণা দিয়েছেন। মধ্যযুগের দার্শনিক মার্সেলিও পাদুয়া ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে মত ব্যক্ত করেছেন এবং তিনি বলেন যে শাসন বিভাগ ও আইন বিভাগের ক্ষমতা বিভক্ত হওয়া বাঞ্ছনীয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক প্রবক্তা ফরাসি দার্শনিক জাবোরিন, তাকেই আমরা আধুনিক প্রবক্তা বলে থাকি। তিনি বলেন, একই হাতে যদি আইন প্রণয়ন ও বিচার বিভাগের ক্ষমতা থাকে তাহলে দেশে ন্যায় বিচার থাকে না। তারপরে আমরা দেখি যে ব্রিটিশ রাজনীতিবিদ জন লক ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নিয়ে কথা বলেছেন। জন লক ক্ষমতাকে আইন, শাসন ও কূটনীতি সম্বন্ধীয় 3 ভাগে বিভক্ত করে এদেরকে বিভিন্ন হাতে বন্টন করার কথা বলেছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে সবচেয়ে সুস্পষ্ট বিজ্ঞানসম্মত অভিমত ব্যক্ত করেছেন আমাদের এই যে মন্টেস্কু, তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক বলা হয়ে থাকে। তাহলে আমরা এই নীতিটার উদ্ভব সম্পর্কে কিছুটা ধারণা পেলাম মন্টেস্কু। তাহলে আমরা বলছি যে মন্টেস্কু হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের জনক, যদিও আরো অনেকেই এতে অবদান রেখেছেন। আধুনিক প্রবক্তা হিসেবে জাবোরিনের কথা বললাম, আমরা মার্সেলিও পাদুয়ার কথা বললাম, আমরা লকের কথা বললাম। সব দার্শনিকই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে বিকশিত করার জন্য চেষ্টা করেছেন। মন্টেস্কু বলেন, আইন, শাসন ও বিচার সংক্রান্ত ক্ষমতা একই ব্যক্তি বা একদল শাসকের হাতে ন্যস্ত হলে স্বাধীনতা থাকতে পারে না। আবার আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতা থেকে বিচার বিভাগের ক্ষমতা পৃথক না হলে সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এই হচ্ছে মন্টেস্কুর অভিমত। এই কারণে মন্টেস্কু বলেন, the 3 powers that must be separated, exercised by different individuals in such a way as to act as checks and balances against one another. এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পাশাপাশি তিনি কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই 3 বিভাগের মধ্যে একটা ভারসাম্য থাকবে। চেক এন্ড ব্যালেন্স বলতে নিয়ন্ত্রণ ও ভারসাম্য একটা বিষয় আছে সেখানে, এবং 3 বিভাগের সাথে সমন্বয় সাধন করে ভারসাম্য বজায় রেখে কাজ করবে। পরবর্তী ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ ব্ল্যাকস্টোন মন্টেস্কুর ন্যায় ক্ষমতা স্বতন্ত্রীকরণের দিকে সমর্থন করেন। আমরা মোটামুটি ধারণা পেলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণের উদ্ভব সম্পর্কে। এখন আমরা মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্যটা আলোচনা করব। মন্টেস্কু যে নীতি বলেছেন, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে তিনি যে কথা বলেছেন, সেই বৈশিষ্ট্য আমরা প্রথমে 1 নম্বর যদি বলি, এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিতকরণের কথা তিনি বলেছেন। অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হবে। পৃথকীকরণের কথা যেটা বলেছেন সেটা হচ্ছে সরকারের 3টা বিভাগকে পৃথক করার কথা বলেছেন। পৃথক করলে স্বতন্ত্রভাবে তারা তাদের ক্ষমতা চর্চা করবে। তারপরে আমরা দেখি সমক্ষমতা প্রদান, অর্থাৎ 3টা বিভাগকে তিনি সমানভাবে, মানে একেবারে সমান না করতে না পারলেও মোটামুটি সমানভাবে ক্ষমতা প্রদান করার কথা বলেছেন। 3টা বিভাগের আইন, শাসন, বিচার বিভাগ 3টাই সমক্ষমতা সম্পন্ন হবে, হস্তক্ষেপ মুক্ত হবে। এই অনুসারে একটা বিভাগ আরেকটা বিভাগের কর্মকাণ্ডে, নির্দিষ্ট কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে না। যার যেটা নির্দিষ্ট সেটাতে সে করবে, সেখানে অন্য বিভাগ হস্তক্ষেপ করবে না। যেমন আমরা বলতে পারি বিচার বিভাগের কাজ বিচার কার্য সম্পাদন করা, এটা শাসন বিভাগ করতে পারবে না, বা শাসন বিভাগ বিচার কার্য সম্পাদন করলে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। স্বাধীন ক্ষমতা স্বতন্ত্র নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তাদের নিজস্ব এখতিয়ারে স্বাধীনতা চূড়ান্ত ক্ষমতা অধিকারী। 3টি বিভাগে স্বাধীনতা ভোগ করবে, স্বাধীনভাবে তাদের ক্ষমতা ব্যবহার করবে। সীমাবদ্ধতা এই নীতি অনুযায়ী প্রতিটি বিভাগের ক্ষমতা কার্যগুলি সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ সবগুলি বিভাগের কাজগুলি তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হবে। আইনের বাস্তবায়ন, মন্টেস্কুর মধ্যে ক্ষমতা স্বাধীন নীতির পূর্বশর্ত আছে আইনের বাস্তবায়ন। মূলত সরকারের 3 বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য মন্টেস্কু আইন প্রণয়ন ও বাস্তবায়নের মতামত দিয়েছেন। সেভাবে আইন তৈরি করতে হবে, আইনের বাস্তবায়ন করতে হবে, এবং সেভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ রক্ষা করতে হবে। নিয়ন্ত্রণ ভারসাম্য নীতির কথা বলছেন, আমরা আলোচনা করেছিলাম নিয়ন্ত্রণ ভারসাম্য। মন্টেস্কুর এই যে বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করলাম, সেখানে এই বৈশিষ্ট্যগুলি প্রধান, আরো অনেক বৈশিষ্ট্য আমরা বলতে পারি। মন্টেস্কু মনে করেন প্রতিটি বিভাগের ক্ষমতা অন্য একাধিক সংস্থার ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত না হলে
একটি সংস্থার অতিরিক্ত ক্ষমতার কারণে ব্যক্তি স্বাধীনতা রক্ষার পরিবর্তে তার স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি করবে। অর্থাৎ যে কোনো একটা বিভাগ যদি অধিক ক্ষমতার অধিকারী হয় তাহলে সে স্বেচ্ছাচারী হয়ে যাবে, সে অন্য বিভাগকে গুরুত্ব দিবে না, তার ফলে অন্য বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এবং আফটার অল ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হবে, ব্যক্তির অধিকারে হস্তক্ষেপ হবে। তাছাড়া কোনো বিশেষ বিভাগ অতিরিক্ত ক্ষমতাধিকারী হলে অন্য কিছু সংস্থার ক্ষমতা সংকুচিত হয়ে পড়বে। মন্টেস্কুর ক্ষমতা স্বাধীনতা নীতির বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এখন আমরা কিছু সমালোচনা বলতে হয় প্রতিটা দার্শনিকের প্রতিটা তথ্যেরই কিছু না কিছু সমালোচনা বা মূল্যায়ন রয়েছে। আমরা এখানে মূল্যায়ন করবো না, আমরা সমালোচনা করবো। বাস্তবতা বর্জিত সরকার একটি পূর্ণাঙ্গ সত্তা এবং বিভাগ সমূহ তার অঙ্গ প্রত্যঙ্গ, তাই সরকারি বিভাগের অর্থাৎ সরকারি তিনটে বিভাগকে আসলে আলাদা করা যায় না। দার্শনিক অনেক দার্শনিক সেটা বলছেন যে একটা সরকারটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সত্তা এবং একটা জীবদেহের মতো। এখান থেকে আসলে আইন বিভাগ, শাসন বিভাগ বিষয়গুলোকে আলাদা করা সম্ভব নয়। এবং পার্লামেন্টারি ব্যবস্থা আসলে আমরা দেখি যে আইন ও শাসন বিভাগ পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। আইন বিভাগ থেকেই শাসন বিভাগ গঠিত হচ্ছে, তো সেখানে আসলে একেবারে আলাদা করা সম্ভব নয়। সব ক্ষমতা গ্রহণযোগ্য নয়। সরকার তিনটি বিভাগের সমক্ষমতা একেবারে নিশ্চিত করা সম্ভব নয়। কেননা সকল গণতান্ত্রিক আইনসভা সরকার আইনসভাকে কিন্তু আমাদের রাষ্ট্রীয় পার্লামেন্টারি গভর্নমেন্টের সবচেয়ে সরকারি বিভাগ হিসেবে গণ্য করা, কারণ আইনসভার সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কিছু পরিচালিত হয়, রাষ্ট্রীয় গণতান্ত্রিক কার্যক্রম পরিচালিত হয়। ইংল্যান্ডের শাসন ব্যবস্থা সম্পর্কে ভ্রান্ত ধারণা। মন্টেস্কুর মতে ইংল্যান্ডের সংবিধানে ক্ষমতা স্বাতন্ত্র্য নীতি বিদ্যমান, এটা মন্টেস্কু মনে করেছেন, কিন্তু তার এই ধারণা কিন্তু সঠিক ছিল না। প্রকৃতপক্ষে ইংল্যান্ডে তো পার্লামেন্টারি ব্যবস্থা, এবং সেখানে আইনসভা নির্বাহী বিভাগের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান, যা ক্ষমতা স্বাধীন নীতি সম্পূর্ণ বিপরীত। অচল অবস্থা সৃষ্টির কথা আমরা বলতে পারি যে সরকারের প্রত্যেক বিভাগ যদি নিজ নিজ ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বতন্ত্র হয় তাহলে একে অপরের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, একে অপরকে মূল্যায়ন করবে না, একে অপরের সাথে একটা পারস্পরিক যে একটা সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে। ফলে শাসন ব্যবস্থা অচল অবস্থা সৃষ্টি হবে, আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি পাবে। অনুপযোগী ক্ষমতা স্বাতন্ত্র্য নীতি বাস্তবের কথা প্রবর্তিত হয়নি। এই নীতিটা আসলে সেভাবে কোথাও এখনো প্রচলিত হয়নি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রবর্তন সত্ত্বেও কার্যত এই নীতির পূর্ণ সম্ভাবনা। যুক্তরাষ্ট্রে যদিও আমরা দেখি যে যুক্তরাষ্ট্রে অনেকটাই তিনটা বিভাগ আলাদা, এবং সেখানে প্রেসিডেন্ট গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট আইনসভার কাছে জবাবদিহি, বা আইনসভার সদস্য থেকে শাসন বিভাগ গঠন করা হয় না, শাসন আলাদা। প্রেসিডেন্টও জনগণের নির্বাচিত হয়ে আসেন। প্রেসিডেন্ট আইনসভার কাছে আসলে প্রত্যক্ষভাবে আইনসভার সাথে সংশ্লিষ্ট নয়। আইনসভা তার কোনো বাণীও দেওয়া বা আইনসভার সাথে তিনি অংশগ্রহণ করেন না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্ষমতা স্বাতন্ত্র্য নীতির বাস্তবায়নটা আমেরিকাতে দেখা যায়, তারপরেও পূর্ণাঙ্গ ভাবে যে ক্ষমতা নীতি সেখানে বাস্তবায়ন হয়েছে সেটা বলা যায় না। এবং অনেক ক্ষেত্রেই পার্লামেন্টের উপর অনেক কিছু নির্ভরশীল হতে হয়। আবার আমেরিকা তো প্রেসিডেন্ট ইচ্ছা করলেই যে কোনো নীতি বাস্তবায়ন করতে পারেন না, এবং প্রেসিডেন্টের অনেক নীতি আইনসভা অনুমোদন নাও করতে পারে, বা আইনসভা অনুমোদন না করলে যদি বাস্তবায়ন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। মোটামুটি মন্টেস্কু সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং মন্টেস্কুর যে নীতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরীক্ষার জন্য সেটা হচ্ছে মন্টেস্কুর ক্ষমতা স্বাতন্ত্র্য নীতি, সেটা আমরা আলোচনা করব। এখন আমরা চলে আসবো আরেকজন বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল। উনি মূলত ইংরেজ দার্শনিক, এবং মিল কে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হিসেবে আমরা জানি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনক হিসেবেও আমরা জানি। এবং জেমস মিল বা জন স্টুয়ার্ট মিল, জেমস মিলের সন্তান বা ছেলে। জেমস মিল হচ্ছে তার বাবা, জেমস মিলের ছেলে জন স্টুয়ার্ট মিল। দুজনেই কিন্তু দার্শনিকবিদ, এবং এর মধ্যে বাবার চেয়ে ছেলে বেশি বিখ্যাত আমরা বলতে পারি। জন স্টুয়ার্ট মিলের কিছু তথ্য আছে যেগুলি রাষ্ট্রবিজ্ঞানে খুবই জনপ্রিয়, এবং আমরা জেমস মিল সম্পর্কে আজকে আলোচনা করব। তার ব্যক্তি স্বাধীনতাবাদ বা তার অন্যান্য মতবাদ সম্পর্কে আলোচনা করব। জেমস মিলের জন্ম পরিচয় আমরা একটু জেনে নিব। জেমস মিল ইংল্যান্ডের এক অভিজাত পরিবারে 1806 সালে জন্মগ্রহণ করেন। তার পিতাও ছিলেন বিখ্যাত দার্শনিক জেমস মিল, এবং জেমস মিল ছিলেন বেন্থামের অভাব শিষ্য ঘনিষ্ঠ বন্ধু। তারপরে জেমস মিল এবং বেন্থামের মধ্যে একটা সম্পর্ক ছিল, তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং তারা কিন্তু উভয়ই উপযোগবাদী দার্শনিক ছিলেন, জেমস মিল এবং জেরেমি বেন্থাম।
এবং এই বাবা এবং বেন্থামের যে আদর্শ, উপযোগবাদী আদর্শ, সেটা ছেলের উপর অর্থাৎ জেমস মিলের উপর অনেকটা প্রভাব বিস্তার করেছে। বাল্যকাল থেকে মিল তার পিতা বেন্থামের উপযোগবাদী আদর্শ প্রভাবিত ছিলেন। অন্যদিকে জেমস মিল অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। মাত্র 3 বছর বয়সেই তিনি গ্রিক ভাষা শিখতে শুরু করেন এবং 3 থেকে 8 বছর বয়সে গ্রিক ও ল্যাটিন ভাষা আয়ত্ত করেছেন। এছাড়াও তিনি উভয় ভাষায় লিখিত একাধিক গ্রন্থ পাঠ করেছেন। কত বছর বয়সে? মাত্র 8 বছর বয়সে। আমাদের হয়তো 6-7 বছরে আমরা প্রাইমারি স্কুলে যাই, কিন্তু দেখা যাচ্ছে জেমস মিল এতটাই মেধাবী ছিলেন, এত প্রতিভার অধিকারী ছিলেন, তিনি 8 বছর বয়সের মধ্যেই গ্রিক ও ল্যাটিন ভাষা আয়ত্ত করেছেন এবং সেই সব ভাষায় লিখিত একাধিক গ্রন্থ তিনি পড়ে ফেলেছেন বা গ্রন্থ সম্বন্ধে তার জানা হয়ে গেছে। 12 বছর বয়সে তিনি গণিত, অর্থনীতি, ইতিহাস, ইংরেজি, তর্কশাস্ত্র, মনোবিজ্ঞান, আইন বিষয়ে পারদর্শী হয়েছেন। অসম্ভব ব্যাপার, অসম্ভব মেধাবী। 12 বছর বয়সে তিনি এত কিছু পাণ্ডিত্য, এত কিছু বিষয়ের পাণ্ডিত্য অর্জন করেছেন, যেটা আসলে অকল্পনীয়। 15 বছর বয়সে তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য ফ্রান্সে গমন করেন। আরো বেশি জ্ঞান অর্জনের জন্য তিনি 15 বছর বয়সে ফ্রান্সে গমন। তারপরে জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞান অর্জনের কোনো শেষ নাই। সেখানে তিনি রসায়ন, জীববিদ্যা, দর্শনের জ্ঞান অর্জন করেন। ফ্রান্সে তিনি কাব্য সুন্দরীর এক নতুন জগতের সন্ধান পেলেন। তার মানে সেখানে তার দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন হয়েছে এবং ফ্রান্সের যে সৌন্দর্য, কাব্য সৌন্দর্য এবং পাশাপাশি বিজ্ঞান চর্চা, সবকিছু তিনি চালিয়ে যান। এবং অত্যন্ত মেধাবী যে ছিলেন, এটা তো আমরা এখানে বুঝতেই পারছি কতটা মেধাবী তিনি ছিলেন। মিল আজীবন জ্ঞানের সাধনা করেছেন, আজীবন। তার জ্ঞান সাধনার লক্ষ্য ছিল যে নিজের আত্মতৃপ্তি, বৌদ্ধিক তৃপ্তি, মানে জ্ঞানের তৃপ্তি, জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান সাধনা করার জন্য তিনি আসলে এই পরিশ্রমটা করেছেন, জ্ঞান সাধনা করেছেন। মুক্তি, আত্মার মুক্তির জন্য, বিবেকের মুক্তির জন্য, তিনি তৃপ্তির জন্য, বৌদ্ধিক তৃপ্তির জন্য তিনি জ্ঞান সাধনা করেছেন। 1822 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তিনি যোগদান করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে আমরা জানি, আমরা খুবই পরিচিত, আমাদের দ্বিতীয় উপমহাদেশের মানুষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময় আমাদেরকে শাসন করেছে, একসময় বলতে প্রায় 100 বছর শাসন করেছে আমাদেরকে, 1757 থেকে 1857 পর্যন্ত। এবং একটা ব্রিটিশ কোম্পানি আমাদেরকে এই উপমহাদেশ শাসন করেছে, বিশাল ব্যাপার, বিশাল লজ্জারও ব্যাপার আমাদের জন্য। 1856 সালে কোম্পানির বিলুপ্তির পর তিনি অবসর গ্রহণ করেন। তার মানে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সারা জীবন চাকরি করেছেন এবং কোম্পানির বিলুপ্তির সাথে তিনি চাকরি থেকে অবসর বা তার চাকরিও শেষ হয়ে যায় এবং তিনি আর চাকরি করেননি। তারপর তিনি রাজনীতিতে জড়িত হন। 1865 সালে তিনি হাউস অফ কমন্স এর সদস্য নির্বাচিত হন। হাউস অফ কমন্স অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ। 1867 সালে পার্লামেন্টের সংস্কার আইন পাশে উল্লেখযোগ্য ভূমিকা তিনি পালন করেন। তিনি প্রথম নারীদের ভোটাধিকারের পক্ষে পার্লামেন্টে প্রস্তাব পাশ করেন। এখানে একটা ঘটনা উল্লেখ করার মতো, তিনি যখন নির্বাচনে প্রার্থী হন, তিনি তখন কোনো প্রচার করেননি, কোনো টাকা পয়সা খরচ করেননি। তিনি বিশ্বাস করতেন যে জনগণ যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে জনগণ আমাকে এমনিতে ভোট দিবে, আমার প্রচারের কোনো প্রয়োজন নাই, অর্থ খরচের কোনো প্রয়োজন নাই। এবং বাস্তবতা হচ্ছে জনগণ তাকে ভোট দিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার তিনি নির্বাচিত হয়ে আসতে পারেননি। এবং এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেছিলেন যে প্রথমবার যে আমি নির্বাচনে জয় লাভ করলাম সেটা ছিল অস্বাভাবিক, আর দ্বিতীয়বার যে আমি নির্বাচনে পরাজিত হলাম সেটাই ছিল আসলে স্বাভাবিক। যাই তিনি একটু ভিন্ন চেতনার মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞান সাধনা করেছেন। সেখানে তিনি নির্বাচন করবেন, ভোটের জন্য মানুষের কাছে যাবেন, প্রচার করবেন, সেটাতে বিশ্বাস ছিল না। তার যোগ্যতাই তাকে পাশ করাবে বা তিনি সদস্য নির্বাচিত হবেন সেটা বিশ্বাস ছিল। প্রথমবার তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি পার্লামেন্টে কিন্তু ভূমিকা রেখেছেন। তিনি পার্লামেন্টের সংস্কার আইনের ভূমিকা রেখেছেন। তিনি প্রথম নারীদের ভোটাধিকারের জন্য পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছেন, যদিও পার্লামেন্টে তার প্রস্তাব পাশ হয়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু নারীদের ভোটাধিকার পাশ হয়েছে অনেক পরে, 1920 সালের দিকে। 1873 সালে মহান দার্শনিক মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এই দার্শনিক সম্পর্কে একটা ধারণা পেলাম। এই দার্শনিক কিরকম দার্শনিক? কিন্তু শ্রেষ্ঠ রাষ্ট্রচিন্তাবিদ তিনি। তিনি একাধারে দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ, লেখক এবং রাজনীতিবিদ। তিনি নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, হাউস অফ কমন্সের সদস্য হয়েছেন। আর দার্শনিক তো অবশ্যই, রাষ্ট্রচিন্তাবিদ অবশ্যই, এবং বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। জেমস মিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রধান প্রবক্তা।
এটা তাকে আমরা নতুন প্রধান প্রবক্তা বলি, ব্যক্তি স্বাধীনতার জনক বলি। তিনি নারী পুরুষের সমান ভোটাধিকার এবং কর্মক্ষেত্র পেশা সমান অধিকারের পক্ষপাতী ছিলেন। মিল বেন্থামের উপযোগবাদকে সংশোধন করে এটিকে সুসংগত ও গ্রহণযোগ্য করে দিলেন। তাহলে মিলের অবদান কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অনেক, রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অনেক অবদান তিনি রেখেছেন। মিল অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন আমরা জানি, এবং তিনি বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সেজন্য তার আত্মজীবন গ্রন্থ থেকে শুরু করে নানা স্মৃতিকথা রয়েছে এবং বিভিন্ন গ্রন্থ তিনি রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ আমরা বলতে পারি যে পলিটিক্যাল ইকোনমি, systems of logic, the subjection of women, on liberty, representative government of utilitarianism উল্লেখযোগ্য। এই হচ্ছে তার গ্রন্থের মধ্যে কয়েকটি গ্রন্থের কথা আমরা বললাম, কিন্তু আমরা একটি গ্রন্থ সম্পর্কে একটু আলোচনা করবো, সেটি হচ্ছে অন লিবার্টি। 1859 সালে তিনি এটি প্রণয়ন করেছিলেন এবং অন লিবার্টি হচ্ছে তার রচনাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রচনা। অন লিবার্টি গ্রন্থে তিনি ব্যক্তি স্বাধীনতা, সরকারের প্রকৃতি সম্পর্কে তার ধারণা ব্যক্ত করেছেন। নিজেকে তিনি স্বাধীনতার বলিষ্ঠ প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই গ্রন্থের প্রধান বক্তব্য হলো শিল্প সমাজের নাগরিকদের স্বাধীনতা কিভাবে সংকটের মধ্যে পড়ে এবং কি উপায়ে তার স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপে সংরক্ষিত করা যায়। এটা হচ্ছে এই গ্রন্থের মূল বক্তব্য। অর্থাৎ আমি আবার বলি, শিল্প সমাজের নাগরিকদের স্বাধীনতা কিভাবে সংকটের মধ্যে পড়ে, অর্থাৎ সেই যে পুঁজিবাদী শিল্প পুঁজিবাদের বিকাশ ছিল, সেই ব্রিটেনে শিল্প বিপ্লবের ফলে পরবর্তী যে পুঁজিপতি শ্রেণী গড়ে উঠেছে, সেইখানে নাগরিকের স্বাধীনতা নাগরিক কিভাবে শোষিত হচ্ছে এবং কি উপায়ে তার স্বাধীনতা রক্ষা করা যায়, সেটা হচ্ছে এই গ্রন্থের মূল বিষয়। উল্লেখ্য যে মিলের জীবন সঙ্গিনী হ্যারিয়েট টেলর একজন নারীবাদী লেখক ছিলেন। গ্রন্থটি প্রণয়নে তার স্ত্রীর সংশ্লিষ্টতা ছিল। অর্থাৎ এখানে এই কথাটা এই জন্য উল্লেখ করলাম যে তার জীবন সঙ্গিনী হ্যারিয়েট টেলরও কিন্তু একজন দার্শনিক, একজন নারীবাদী লেখক। তিনিও অনেক গ্রন্থ রচনা করেছেন এবং তার অবদান রয়েছে জেএস মিলের কে অনুপ্রেরণা দিতে, জেএস মিলের রচনাবলীতে সাহস যোগাতে, উৎসাহ যোগাতে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। মিলের উল্লেখযোগ্য মতবাদগুলির মধ্যে হচ্ছে একটি হচ্ছে উপযোগবাদ, আরেকটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আরেকটি হচ্ছে স্বাধীনতার তথ্য, আরেকটি হচ্ছে গণতন্ত্র। আরো মতবাদ আছে, তবে আমরা চারটা মতবাদকেই গুরুত্বপূর্ণ মনে করি: উপযোগবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, স্বাধীনতা তথ্য এবং গণতন্ত্র। মিল সবচেয়ে বেশি পরিচিত কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ নীতির কারণে। জেএস মিল সম্পর্কে আমরা যদি আমরা আমাদের পরীক্ষায় আসলে জেএস মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিষয়টা বেশি আসে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হিসেবে জেএস মিলের অবদান ভূমিকা আলোচনা করো, বা এই যে একটা বিখ্যাত উক্তি আছে, আবার হিমসেলফ ওভার হিজ ওন বডি এন্ড মাইন্ড, দি ইন্ডিভিজুয়াল ইজ সাফরিয়ন। এই যে উক্তিটা, এইটাই প্রশ্ন আকারে চলে আসে অনেক ক্ষেত্রে। তাহলে আমরা বলছি মিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের অন্যতম প্রধান প্রবক্তা। মিলের বিখ্যাত উক্তিটা হচ্ছে কি, আবার হিমসেলফ ওভার হিজ ওন বডি এন্ড মাইন্ড, দি ইন্ডিভিজুয়াল ইজ সাফরিয়ন। অর্থাৎ ব্যক্তি তার নিজে দেহ এবং তার মনের উপর সার্বভৌম। ব্যক্তি তার দেহ মনের উপরে সার্বভৌম, অর্থাৎ ব্যক্তি তার দেহ এবং মনটাকে সে নিয়ন্ত্রণ করবে। সে এটার উপর তার পূর্ণ অধিকার রয়েছে, সার্বভৌম ক্ষমতার অধিকার দেহ এবং মন। তার মানে কি? তার মানে হচ্ছে ব্যক্তির স্বাধীন মুক্ত চিন্তা করার, মতামত প্রকাশ করার, তার চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, তার অধিকার, তার প্রতিভা, তার ব্যক্তিত্ব সবকিছু প্রকাশের, উপস্থাপনের অধিকার, স্বাধীনতা তার রয়েছে। এই অবধি থেকে মিলের মতাদর্শের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ মিল যে কতটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ছিলেন, মিল যে কতটা ব্যক্তির স্বাধীনতা নিয়ে চিন্তা করেছেন, এই উক্তির মাধ্যমে সেটা প্রমাণিত হয়। মিলের পূর্বে বেন্থাম ও জেমস মিল ব্যক্তিত্ববাদ সম্পর্কে আলোচনা করেছেন, তবে এই তথ্যের পরিপূর্ণ সার্বিক ব্যাখ্যা দিয়েছেন কিন্তু জেএস মিল নিজে। মিল তার রচিত গ্রন্থ অন লিবার্টি এবং রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সপক্ষে যেসব অকাট্য যুক্তি প্রদর্শন করেছেন, তার জন্য তাকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল দার্শনিক বলা হয়ে থাকে। এটা গ্রন্থের মধ্যে তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথা জোর দিয়ে বলেছেন। একটা হচ্ছে অন লিবার্টি, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিশ্লেষণে যদি আমরা আসি, তাহলে সেখানে আমরা দেখব যে মিল ব্যক্তি স্বাতন্ত্র্যকে শুধু ব্যক্তি জীবনের পর্যায়ে বিচার করেন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের পর্যায়ে ব্যক্তি স্বাতন্ত্র্যের বিশ্লেষণ করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে শুধু ব্যক্তির নয়, সমাজের ও রাষ্ট্রের অগ্রগতিও ব্যক্তির স্বাধীনতা ও মৌলিকত্বের উপর নির্ভরশীল। অর্থাৎ ব্যক্তিকে যদি স্বাধীনতা দেওয়া হয় বা ব্যক্তির স্বাতন্ত্র্য ব্যক্তিকে যদি
ব্যক্তির স্বাতন্ত্র বিকাশের সুযোগ দেওয়া হয়, তাহলে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি হবে। অর্থাৎ সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি কিন্তু ব্যক্তির স্বাধীনতা মৌলিক নির্ভরশীল। এটা হচ্ছে মিলের কথা, এবং আমরাও এটা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করেন, জীবনতান্ত্রিক চেতনা অধিকারী যারা সবাই বিশ্বাস করেন যে ব্যক্তির স্বাধীনতা আগে, ব্যক্তির অধিকার আগে রক্ষা করতে, ব্যক্তির মৌলিক অধিকার রাষ্ট্রের দায়িত্ব সেটা। এবং ব্যক্তিকে যদি রাষ্ট্র সেভাবে গড়ে তুলতে পারে, তাহলে রাষ্ট্রটাও একটা ভালো, একটা সুন্দর রাষ্ট্র হবে, একটা সমৃদ্ধশালী আদর্শ রাষ্ট্র হবে। মিলের মধ্যে ব্যক্তির স্বাধীনতা তিনটি মৌলিক স্বাধীনতার সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং আচরণ বা কর্মের স্বাধীনতা। তাকে চিন্তার স্বাধীনতা দিতে হবে, সে তার যে চিন্তা চেতনা মতামত সেগুলি নির্ভয়ে নিঃসংকোচে সে প্রকাশ করবে, সে তুলে ধরবে, সেটা এক্সপ্রেশনটা তার প্রকাশ করবে। মত প্রকাশের যে স্বাধীনতা সেটা সে করবে। মত প্রকাশের বলতে মত প্রকাশের ক্ষেত্রে তো রাজনৈতিক কথাবার্তা বা সামাজিক নীতি নৈতিকতার কথা আসতে পারে, অর্থনৈতিক কথা সবকিছু আসতে পারে। বিভিন্ন বিষয়ে সে মত প্রকাশ করতে পারে, বিভিন্ন বিষয়ে সে মতামত দিতে পারে, বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সে সমালোচনা করতে পারে। আচরণ বা কর্মের স্বাধীনতা দিতে হবে, তার কর্মের স্বাধীনতা সে কি করবে, সে তার পেশা, তার মুক্ত চিন্তা, তার আচরণ, তার কর্মকাণ্ড, এগুলি স্বাধীনতা তাকে দিতে হবে। এসব স্বাধীনতার বিশ্লেষণ প্রসঙ্গে তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন যে যেসব স্বাধীনতা একান্তভাবে শুধু সংশ্লিষ্ট ব্যক্তির মঙ্গল অমঙ্গলের সাথে জড়িত, সেসব স্বাধীনতা ভোগ করার ব্যাপারে ব্যক্তির উপরে অন্যদের হস্তক্ষেপের কোনো অধিকার নেই। এখানে একটা কথা তিনি বলছেন যে যেসব স্বাধীনতা একান্তভাবে শুধু সংশ্লিষ্ট ব্যক্তির সাথে জড়িত, ব্যক্তির মঙ্গল অমঙ্গলের সাথে জড়িত, সেসব স্বাধীনতা ভোগ করার ব্যাপারে ব্যক্তির উপর অন্যদের হস্তক্ষেপের তেমন কোনো সুযোগ নেই। কিন্তু যেসব স্বাধীনতার অধিকার ব্যক্তির নয়, অন্যদের অধিকারও স্পর্শ করে, সেগুলির ক্ষেত্রে ব্যক্তি অবাধ অধিকার দাবি করতে পারে না। তাহলে স্বাধীনতার মধ্যে তিনি আবার একটু ব্যাখ্যা করেছেন যেসব স্বাধীনতা ব্যক্তির নিজের মঙ্গল করবে, ব্যক্তির নিজের একান্ত নিজের বিষয়, যে সেই যে বিষয়গুলি ব্যক্তি পালন করতে গেলে অন্যের কোনো ক্ষতি হবে না, সেটা সেখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। কিন্তু যেসব স্বাধীনতার কারণে ব্যক্তি অন্যদের অধিকারকে স্পর্শ করবে, সেগুলির ক্ষেত্রে ব্যক্তি অবাধ অধিকার দাবি করতে পারে না, সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে। এখানে জেরেমি বেন্থমের সাথে জেস মিলের পার্থক্যটা আমরা জেরেমি বেন্থম পড়েছিলাম গত ক্লাস। অন লিবার্টির মধ্যে মিল দ্ব্যর্থহীন ভাষায় ব্যক্তি চরিত্র বিকাশের জন্য পূর্ণ স্বাধীনতার প্রয়োজনের কথা বলেন। তাহলে ব্যক্তির পূর্ণ স্বাধীনতার কথা তিনি বলেছেন। তিনি বলেন মানব চরিত্রের সম্প্রসারণ ও বিকাশের যে অসংখ্য এমনকি পরস্পর বিরোধী পথ রয়েছে, তার সবই উন্মুক্ত রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে মিল যে সময় ব্যক্তি স্বাধীনতার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেন, তখন সমাজ ও রাষ্ট্র প্রবল চাপে ব্যক্তির স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা তখন বিপন্ন, ব্যক্তি অধিকার তখন বিপন্ন, ব্যক্তি পুঁজিবাদের কাছে, শিল্পপতিদের কাছে, রাষ্ট্রের আইন কানুনের কাছে বাধাগ্রস্ত, বন্দী হয়ে পড়েছিল। সেই অবস্থায় মিল তার রাষ্ট্র দর্শন আলোচনা করেন। মিল রাষ্ট্রকে শুধু একটি স্বাভাবিক প্রতিষ্ঠান মনে করেন না, বরঞ্চ তিনি একথা বিশ্বাস করেন যে কেবলমাত্র রাষ্ট্রীয় ব্যক্তি পরিপূর্ণ সুখ ভোগ করতে হবে, অর্থাৎ রাষ্ট্রকে সে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্র হবে কল্যাণমূলক রাষ্ট্র, রাষ্ট্র হবে ব্যক্তি স্বাধীনতার পক্ষের রাষ্ট্র, ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। তার মধ্যে ব্যক্তির সুখ বিধান রাষ্ট্রের প্রধান দায়িত্ব। রাষ্ট্রের কাজই হচ্ছে ব্যক্তির সুখ বিধান করা। ব্যক্তির সুখ বিধান বলতে ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা করা, ব্যক্তিকে স্বাধীনভাবে তার কার্যাবলী করার অধিকার দেওয়া। রাষ্ট্রের প্রধান কাজ ব্যক্তির স্বাধীনতা সংরক্ষণ। ব্যক্তির একান্ত ব্যাপারে রাষ্ট্র যত কম হস্তক্ষেপ করবে ততই মঙ্গল। মিল প্রতিটি ব্যক্তির চিন্তা স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে এক ঐতিহাসিক কথা বলেছেন। আমরা সেই কথাটা একটু জেনে নেব। তিনি বলেন মাত্র একজন ব্যতীত সমগ্র মানব জাতির মত যদি একরকম হয় এবং ওই একজনের মত যদি ভিন্ন হয়, তাহলে ওই এক ব্যক্তি যেমন ন্যায়ত সমগ্র জাতির মতকে স্তব্ধ করে দিতে পারে না, তেমনি সমগ্র মানব জাতিও ওই এক ব্যক্তির মতকে স্তব্ধ করে দিতে পারে না। এই কথাটা আমি আবার বলি। তিনি যেটা বলতে চাচ্ছেন যে মাত্র একজন ব্যতীত সমগ্র মানব জাতির মত যদি একদিকে হয়, একটা বিষয় যদি একমত পোষণ করেন আর একজন ব্যক্তি যদি ভিন্ন মত পোষণ করেন, তাহলে ওই একজন ব্যক্তির মতকে সমগ্র মানব জাতি স্তব্ধ করে দিতে পারে না। অর্থাৎ এই কথার কিন্তু বিশাল গুরুত্ব। অর্থাৎ এই কথা আমাদের তিনি বোঝাতে চাচ্ছেন
একজন ব্যক্তি একা যদি একদিকে যায় আর সারা বিশ্ব যদি অন্যদিকে যায়, তাহলে এক ব্যক্তির মতকেও শ্রদ্ধা করতে হবে, এক ব্যক্তির মতকে স্তব্ধ করে দেওয়া যাবে না, তার মত প্রকাশের স্বাধীনতার সুযোগ দিতে হবে। আবার বলা হচ্ছে ওই এক ব্যক্তি কি করতে পারবে না, সমগ্র জাতির মতকে স্তব্ধ করে দিতে পারবে না। এমনও হতে পারে যে এক ব্যক্তি কিন্তু সমগ্র জাতির দণ্ডমূলের কর্তা। এক ব্যক্তি বলতে স্বৈরাচারী রাজা হতে পারে, স্বৈরাচারী শাসক হতে পারে, সর্বাত্মকবাদী রাষ্ট্রের শাসক হতে পারে, নাগরিকতান্ত্রিক রাষ্ট্রের শাসক হতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখা সামরিক তন্ত্রের শাসক হতে পারে, সামরিক বাহিনী ক্ষমতা দখল করে যে ধরনের চালু করে, সামরিক তন্ত্র চালু করে স্বৈরাচার সরকার হিসেবে আবির্ভূত হয়। সেক্ষেত্রে দেখা যায় এক ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে, এক ব্যক্তির কথাই সব চলে। এই ক্ষেত্রে তিনি বলছেন যে এক ব্যক্তি যদি পরাক্রমশালী হয়, সে কিন্তু সমগ্র জাতির মতকে স্তব্ধ করে দিতে পারে না। সমগ্র জাতি যেভাবে এক ব্যক্তির মতকে স্তব্ধ করে দিতে পারে না, আবার এক ব্যক্তিও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে সমগ্র জাতির মতকে স্তব্ধ করে দিতে পারে না। মিল তার এই যুক্তি সমর্থনে যেসব যুক্তি প্রদান করেন সেগুলি হলো যথার্থ সত্য হতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। অর্থাৎ তিনি যে এই উক্তিটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন, গায়ের জোরে যদি কোনো মতামতকে চাপা দেওয়া হয়, তাহলে যথার্থ সত্য থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। গায়ের জোরে কোনো মতামতকে চাপা দেওয়া যাবে না। পুরো একটি মতামতের পেছনে অধিকাংশ লোকের সমর্থন থাকলেই এটা যে নির্ভুল হবে, অভ্রান্ত হবে, তারও কোনো কারণ নেই। সবাই ম্যাক্সিমাম ব্যক্তি হয়তো ভুল করতে পারে, মিলিয়ন মতো সমর্থনকারীদের সংখ্যার আধিক্যই কোনো মতবাদের নির্ভুলতার মাপকাঠি হতে পারে না। অর্থাৎ সমর্থনকারীদের সংখ্যা দেখেই কিন্তু মতবাদের নির্ভুলতা প্রমাণ করা যায় না। একজন ব্যক্তির মতবাদও কিন্তু নির্ভুল হতে পারে, অশুদ্ধ হতে পারে, ভালো কল্যাণকর হতে পারে। পরস্পর বিরোধী মতবাদের দ্বন্দ্ব। মিল বিশ্বাস করেন কোন একটি সত্যবোধ যখন তার বিরোধী মিথ্যা মতবাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তার সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়, একমাত্র তখনই তা যথার্থ সত্যের প্রতিষ্ঠা লাভ করে। অতএব যে মতবাদ সত্য তার নিজস্ব স্বার্থে তার বিপরীত মতবাদকে জোরপূর্বক দমন করা উচিত নয়। অর্থাৎ এটা অর্থ হচ্ছে যে সমাজ যদি একটা মতবাদই থাকে, তাহলে তো বিরোধী মতবাদের কোনো সুযোগ থাকে না, এবং বিরোধী মতবাদ কি মিথ্যা না সত্য, বিরোধী মতবাদ যুক্তিকতা কি, সেটা তো বুঝার কোনো উপায় থাকে না। যদি পরস্পর বিরোধী মতবাদ সমাজে প্রচলিত থাকে, সেক্ষেত্রে জনগণ যাচাই করতে পারবে কোন মতবাদটা সত্য, কোন মতবাদটা গ্রহণযোগ্য। তো সেজন্য তিনি বলতেছেন, কোনো একটি সত্য মতবাদ যখন তার বিরোধী মিথ্যা মতবাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তার সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়, একমাত্র তখনই তা যথার্থ সত্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। অতএব যে মতবাদ সত্য তার নিজস্ব স্বার্থেই তার বিপরীত মতবাদকে জোরপূর্বক দমন করা উচিত নয়। পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা। মিল বলেন, প্রতিদ্বন্দ্বিতার কোনো পক্ষই যথার্থ নির্ভুলতার একচেটিয়া অধিকার দাবি করতে পারে না। অর্থাৎ কোনো পক্ষই নিজেকে সম্পূর্ণভাবে নির্ভুল দাবি করতে পারে না। তার মধ্যে উভয় পক্ষে সত্য মিথ্যা উভয় রয়েছে। অতএব উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতা সহনশীলতার মাধ্যমে সত্য যতটা সঠিক ও সার্থকভাবে প্রতিফলিত হতে পারে, দ্বন্দ্ব বা বলিদের মাধ্যমে তা হতে পারে না। তাহলে পারস্পরিক সহযোগিতার কথা তিনি বলেছেন, গণতন্ত্র তো সেটা বিশ্বাস করে পারস্পরিক সহযোগিতা সহনশীলতার মাধ্যমে এগিয়ে যেতে হবে, এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলিকে বিদ্যমান রেখেই সেটা বাস্তবায়ন করতে হবে, এবং দ্বন্দ্ব বা বৈরিতার মাধ্যমে কোনো শান্তি আসবে না। সহযোগিতা সমাজের মাধ্যমে সত্য এবং সার্থকভাবে প্রতিফলিত হবে। এখন আমরা আসি মিল কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা হচ্ছে ব্যক্তির কার্যাবলীকে তিনি দুই ভাগে ভাগ করছেন, এবং খুব সুন্দর কথা তিনি বলেছেন এখানে, যে একটা হচ্ছে আত্মসম্পর্কিত কার্যাবলী, একটা হচ্ছে অপর সম্পর্কিত কার্যাবলী। কিছু কিছু কাজ আছে যেটাকে মিল বলতেছেন ব্যক্তির আত্মসম্পর্কিত কার্যাবলী, আবার কিছু কিছু কাজ আছে সেটা হচ্ছে অপর সম্পর্কিত কার্যাবলী। আমরা একটু ব্যাখ্যাটা করে নিই। মিলের মধ্যে যেসব কাজের দ্বারা একমাত্র কার্য সম্পাদনকারী ছাড়া অন্য কারো স্বার্থ বিঘ্নিত হয় না, সেসব কাজ থেকে তাকে বিরত করা যায় না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজনের কোনো কাজ আরেকজনের স্বার্থের পরিণতি না হয়, ততক্ষণ তাকে সে কাজ করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ব্যক্তির একান্ত নিজস্ব কাজে রাষ্ট্রের হস্তক্ষেপ নিষিদ্ধ। এই কথাটা জেরেমি বেন্থাম বলেছিলেন, কিন্তু বেন্থাম আবার একটু ভিন্নভাবে বলেছিলেন। বেন্থাম যে শুধু আনন্দ বা সুখের মানদণ্ড দিতে বলেছিলেন, কিন্তু মিল এটাকে আরো ব্যাখ্যা করে বলেছেন যে ব্যক্তির কিছু কাজ আছে যেটা আত্মসম্পর্কিত কাজ,
এবং এই আত্মসম্পর্কিত কাজ থেকে ব্যক্তিকে বিরত রাখা যাবে না। ব্যক্তির যতক্ষণ পর্যন্ত ব্যক্তির এই কাজগুলি অন্যের স্বার্থকে বিঘ্ন না করে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি এই কাজগুলি করতে পারবে, সেগুলিকে আত্মসম্পর্কিত কাজ বলতে পারে। এখন আত্মসম্পর্কিত কাজ বলতে আমরা যদি বলি যে ব্যক্তি তার চিন্তা চেতনার জন্য, তার বিবেকের জন্য সে প্রচুর পড়াশোনা করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, তার আনন্দের জন্য সে গান শুনতে পারে, সে সাহিত্য পড়তে পারে, ছবি দেখতে পারে, এটা তার আত্মসম্পর্কিত কাজ। তার অবসর সময় কাটানোর জন্য সে ভ্রমণ করতে পারে, খেলাধুলা করতে, অনেক কিছু করতে পারে, যেটা তার ব্যক্তিগত কাজ এবং এই কাজে অন্য কারো ক্ষতি হয় না এবং সেই কাজগুলি সে করতে পারবে, তাকে বঞ্চিত করা যাবে না এবং রাষ্ট্র সেখানে রাষ্ট্র করতে পারবে এবং রাষ্ট্র সেখানে বাধা দিতে পারবে না। সে মনে মনে অনেক কিছু চিন্তা করতে পারে, সেই চিন্তা সে প্রকাশও করতে পারে, এতে কেউ বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, যদি সেটা রাষ্ট্র বিরোধী না হয়, সমাজ বিরোধী না হয়, সেক্ষেত্রে তো সেটা বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে মিলের কথা, গণতন্ত্রের কথা এটাই। অপরসম্পর্কিত কার্যাবলী, অপরসম্পর্কিত কার্যাবলী হচ্ছে ব্যক্তির কিছু কিছু কাজ আছে যে সমস্ত কাজগুলি করলে সে অপরের সাথে বিঘ্নিত করতে পারে, অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো কাজ করার অধিকার ব্যক্তিকে দেওয়া যাবে না। যদি তার কোনো কাজ অন্যদের স্বার্থের পরিপন্থী হয় তাহলে অন্যরা তাকে সেই কাজ করা থেকে বাধা প্রদান করতে পারবে, এমনকি প্রয়োজনে তার বল প্রয়োগ করতে হবে। তাহলে এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, আইন কানুন রক্ষার জন্য এবং স্বেচ্ছাচারী যাতে না হয় ব্যক্তি, সেজন্য তিনি এই কথা বলেছেন। অর্থাৎ ব্যক্তি তো আত্মসম্পৃক্ত কাজ করতে পারবে, কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলি করলে অপরের স্বাধীনতা হস্তক্ষেপ হয়, সেই কাজগুলো তো সে করতে পারে না এবং করলে তাকে বাধা প্রয়োগ করা যাবে, বল প্রয়োগ করা যাবে, ব্যক্তি অন্যরা তাকে বাধা দিতে পারবে। যেমন আমি তো নিজের মনের ইচ্ছার জন্য, মনের আনন্দের জন্য গান শুনতে পারি, কিন্তু গান শোনাটা যদি আমার চারপাশের অনেকের স্বার্থকে বিঘ্নিত করে, অনেককে যদি বিরক্ত করে, সেই সাউন্ড হাই ভলিউম সাউন্ড দিয়ে যদি আমি মিউজিক শুনি, সেই মিউজিক তো অন্যদের ক্ষতি করতে পারে, সেটা স্বেচ্ছাচারিত হয়ে যায়। যে এখানে একটা কথা লক্ষণীয় যে আত্মসম্পর্কিত কাজ কোনো কোনো ক্ষেত্রে আবার অবসম্পর্কিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি লো সাউন্ড দিয়ে মিউজিক শুনতে পারি বা আমার গান শোনার ইচ্ছা হচ্ছে, আমি গান শুনবো, কিন্তু সেটা যদি আরো আশেপাশে 10 জনকে শুনে গান শুনি তাহলে সেটা অপসম্পর্কিত হয়ে গেল এবং সেখানে অপরের স্বার্থে আঘাত লাগলো, অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ হলো, অন্যদের কাজকর্মে বাধা সৃষ্টি হলো, সেক্ষেত্রে এটা অপসম্পর্কিত কাজ হয়ে গেল এবং সেখানে বল প্রয়োগ করা যাবে, সেখানে তাকে বাধা দেওয়া যাবে। একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক কাজ করতে পারে। মানুষ যেহেতু সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো জীব নয়, সমাজের মধ্যেই তাকে বাস করতে হয়, কাজে সামাজিক শৃঙ্খলার খাতিরে এরূপ বাধাধারের প্রয়োজন রয়েছে। বস্তুত অর্থাৎ মানুষ সামাজিক জীব, মানুষ তো সবাইকে নিয়ে থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, সবার সমস্যা দেখতে হবে। বস্তুত মীর যে ব্যক্তি স্বাধীনতা প্রচার করেছেন তার মূল কথা হলো এই যে কোনো ব্যক্তির চিন্তা, মতামত বা আধিক আচরণ যতক্ষণ সমাজের অন্য লোকের স্বার্থের পরিপন্থী না হয় ততক্ষণ তো অবাধে কাজ করার অধিকার রয়েছে, যতক্ষণ অন্য লোকের স্বার্থের পরিপন্থী হবে না ততক্ষণ সে কাজ করতে পারবে। কিন্তু যদি তার সমাজের অন্যদের স্বার্থের প্রতিকূল হয় তাহলে কোনো ব্যক্তি সে অবাধ অধিকার দাবি করতে পারে না। সোজা কথা, মিলের কথা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমার ছাত্রছাত্রীরা সেটা বুঝতে পেরেছ। আত্মসম্পর্কিত কাজ, অপসম্পর্কিত কাজগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম। মিল মনে প্রাণে ব্যক্তির সাথে শ্রদ্ধাশীল ছিলেন এবং তাই বলেই কোথাও মানুষের মাঝে লাঞ্ছিত হলে তার প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হয়ে উঠত। এই জন্য নিগ্রো দাসপ্রথার বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বিধাতার আইনে দাসপ্রথার স্বীকৃতি থাকলে মানব সমাজের প্রথম কাজ হবে এর বিধা থেকে প্রতিহত করা। তার মানে কত বড় কথা তিনি বলেছেন, এখানে মূল্যবান কথা বলেছেন যে বিধাতার আইনে যদি দাসপ্রথা থাকে, দাসপ্রথা বিধাতা স্বীকৃতি দেয়, তাহলে ওই বিধাতার কি দরকার নেই। মানুষের জন্য, মানুষের ব্যক্তি স্বাধীনতার জন্য তিনি কত মূল্যবান কথা বলেছেন, কত শক্তিশালী কথা বলেছেন, এই উক্তি থেকে আমরা বুঝতে পেরেছি। তার মানে আমরা বলতে পারি বিধাতার আইনে দাসপ্রথার স্বীকৃতি নেই, এটা আমরা বিশ্বাস করি। কোনো ধর্মের কোনো বিধাতাই কিন্তু, কোনো ধর্মগ্রন্থে কিন্তু দাসপ্রথার স্বীকৃতি দেয়নি বা মানুষের ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ করেনি। তো সেখানে নিগ্রো দাসপ্রথার কেন থাকবে এবং এই নিগ্রো দাসপ্রথার বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেছেন।
এই যে কথাটা বলেছেন এটা চিরস্মরণীয় কথা। বিধাতার আইনের রাষ্ট্রতা স্বীকৃতি থাকলে মানব সমাজের প্রধান কাজ হবে এরূপ বিধাতাকে প্রতিহত করা। বলিষ্ঠ উচ্চারণ। আমরা জেস মিল সম্পর্কে আলোচনা করলাম, ব্যক্তি স্বাধীনতা বার্তা আলোচনা করলাম। এখন আসলে সমালোচনা যাচ্ছি, সমালোচনা কিছু রয়েছে, যেমন ব্যক্তি স্বাতন্ত্র মৌলিক বিষয় বা প্রতিভা নয়। এখানে আসলে তিনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে শুধু ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাতন্ত্র্যকে সবসময় মৌলিক প্রতিভা বলে গণ্য করা যাবে না, কিন্তু যে কোনো ব্যক্তি স্বাতন্ত্র্যকে মৌলিক প্রতিভা বলে গণ্য করা যায় না। কারণ অনেক সময় দেখা যায় যে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য তার খামখেয়ালি বা পাগলামি ছাড়া আর কিছুই নয়। অনেক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা খামখেয়ালিতে পরিণত হতে পারে, পাগলামিতে পরিণত হতে পারে, সেটা তিনি উল্লেখ করেছেন। সেই কারণে ব্যক্তি স্বাতন্ত্র্য মৌলিক বিষয় বা প্রতিভা এটা শুধু বলা যায় না, অর্থাৎ ব্যক্তির যোগ্যতারও বিষয় আছে, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার পরিবেশ সবকিছু মিলিয়েই সেটাতে দেখতে হবে। চারিত্রিক বৈচিত্র্যের উপর অধিক গুরুত্ব আরোপ। মিল ব্যক্তির গুণগত উৎকর্ষের চেয়ে তার চারিত্রিক বৈচিত্র্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু উন্নত মানের সামাজিক বা রাজনৈতিক জীবন গড়ে তোলার জন্য মানুষের চারিত্রিক বৈচিত্র্য অপেক্ষা তার গুণের উৎকর্ষতার বেশি প্রয়োজন। অর্থাৎ এখানে যে বিষয়টা তিনি বলতে যাচ্ছেন যে তিনি বলতেন যে চারিত্রিক বৈচিত্র্যের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু চারিত্রিক বৈচিত্র্য ছাড়াও যে একটা তার যে একটা গুণগত উৎকর্ষতার দরকার আছে সেটা তিনি খেয়াল করেনি বা সেটাকে তিনি গুরুত্ব দেননি। তাহলে কি বলা হচ্ছে, মিল ব্যক্তি গুণগত উৎকর্ষের চেয়ে তার চারিত্রিক বৈচিত্র্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু উন্নত মানের সামাজিক বা রাজনৈতিক জীবন গড়ে তোলার জন্য মানুষের চারিত্রিক বৈচিত্র্য অপেক্ষা তার গুণের উৎকর্ষতারই বেশি প্রয়োজন। অর্থাৎ মানুষকে নানামুখী প্রতিভার অধিকারী হতে হবে, সেই গুণটাকে অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। শুধু চারিত্রিক বৈচিত্র্য দিয়েই তো আর সমাজ বা রাজনৈতিক ক্ষেত্রে সফলতা লাভ করা যাবে না, নেতৃত্ব দেওয়া যাবে না। এই কথা তিনি তার আলোচনায় একটু এড়িয়ে গেছেন বা কম গুরুত্ব দিয়েছেন, সেটাই এখানে বলা হচ্ছে। ব্যক্তির কার্যাবলীর সীমারেখা টানা যায় না। ব্যক্তির আত্মসংযত কাজ এবং অবসংযত কাজের মধ্যে সূক্ষ্ম সীমারেখা টানা সম্ভব নয়। আত্মহত্যা সম্পূর্ণভাবে ব্যক্তির স্বার্থসম্মত কাজ হলেও তা পরিবারের জন্য ক্ষতিকর। আমরা একটু আগে বলেছিলাম যে আত্মসংযত কাজও কিন্তু অনেক ক্ষেত্রে অপসংযত কাজে পরিণত হয়ে যায়। এইখানে আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে যেমন আত্মহত্যা। আত্মহত্যা তো ব্যক্তির একান্ত নিজের কাজ, আত্মসম্পর্কিত কাজ। সে আত্মহত্যা করবে, এতে কার কি ক্ষতি হবে বা কে বাধা দিবে? নিজেকে নিজে হত্যা করতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে নিজেকে নিজে হত্যা করলে ব্যক্তি মনে করলো যে আমি শেষ, আমি মরে গেলাম বা আমার অস্তিত্ব শেষ, কিন্তু বিষয়টা তো তেমন না। কারণ একটা ব্যক্তি তো নিঃসঙ্গ ব্যক্তি নয়, কোনো আলাদা কোনো ব্যক্তি নয়। ব্যক্তি তো পরিবারের অংশ, ব্যক্তি সমাজের অংশ, রাষ্ট্রের অংশ। তাহলে একটা ব্যক্তি আত্মহত্যা করলে সেখানে তার দায়ভার পরিবারকে নিতে হয়, তার কষ্ট, তার যে বেদনা সেটা পরিবারকে বহন করতে হয়, বা সমাজকেও অনেক ক্ষেত্রে, রাষ্ট্রকে অনেক ক্ষেত্রে বহন করতে হয়। সে যদি রাষ্ট্রনায়ক হয়, সে যদি রাজনৈতিক নেতা হয়, সে যদি সমাজ সংস্কারক হয়, তাহলে তো সমাজের উপর, রাষ্ট্রের উপর প্রভাব পড়বে। তো সেখানে আত্মহত্যা আত্মসমর্পিত কাজ এবং এটাকে সীমারেখা টানা সম্ভব নয়। এটা একটা মারাত্মক সমালোচনার বিষয়। প্রতিবন্ধকতা দূর করার উপর অনুপস্থিত। মিলের মতে প্রতিবন্ধকতার অনুপস্থিতি স্বাধীনতা, কিন্তু প্রতিবন্ধকতা দূর করা উপায়। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা বিকাশের জন্য প্রতিবন্ধকতা দূর করতে রাষ্ট্রই বলেছে, রাষ্ট্র করবে, কিন্তু রাষ্ট্র কিভাবে করবে সেই সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। সাধারণ মানুষ সম্পর্কে বিরূপ ধারণা। মিল একদিকে সাধারণ মানুষ সম্পর্কে বিরূপ ধারণা করেছেন, অন্যদিকে ব্যক্তির স্বাধীনতা জয়গান গিয়েছেন, যা পরস্পরবিরোধী বলে মনে হয়। কোনো কোনো ক্ষেত্রে মিল জ্ঞানী ব্যক্তিদের বেশি গুরুত্ব দিয়েছেন, বা পণ্ডিত বা যারা দার্শনিক তাদের গুরুত্ব দিয়েছেন। সাধারণ মানুষকে তিনি অবমূল্যায়ন করেছেন, বা সাধারণ মানুষের ক্ষেত্রে তিনি বলেছেন সাধারণ মানুষের বিচার বুদ্ধি সম্পন্নতা নাই। সেক্ষেত্রে সাধারণ মানুষকে গুরুত্ব দেওয়া, কতটুকু গুরুত্ব দেওয়া যাবে সেই বিষয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন। অনেক ক্ষেত্রে তিনি এটা বলেছেন। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের দুইজন দার্শনিক সম্পর্কে আলোচনা। একজন হচ্ছে মন্টেস্কো, আর একজন হচ্ছে জেএস মিল। তাহলে এখানে সারমর্মে আমি যেটা বলবো, দুইজন দার্শনিক সম্পর্কে তোমরা যদি আলোচনা থেকে উপকৃত হও, সেখানে আমরা বলবো যে দুইজনের দুইটা থিওরি বা দুইটা তত্ত্ব আমি আলোচনা করেছি। একটি হচ্ছে মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্র নীতি, খুবই গুরুত্বপূর্ণ, প্রতিবারই পরীক্ষা আসে এটা। আর হচ্ছে জেএস মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তাহলে এই দুইটা বিষয়ের উপর পরীক্ষা আসে, এই জন্য আমি দুইটা বিষয়কে হাইলাইটস করেছি এবং আলোচনা করেছি।
যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বা পয়েন্ট আউট করে কিছু কথা লিখে তোমাদের কাছে এটা উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে তোমাদের কাজে লাগে, তোমরা যদি এটা থেকে উপকৃত হও। আশা করি আমি আলোচনা করতে পেরেছি মোটামুটি। তারপরেও যদি কিছু তোমাদের অসম্পূর্ণতা থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই আরো অনেক বই পুস্তক পড়ে সেই বিষয়ে আরো ধারণা নিবে। আশা করি তোমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কার্যক্রম, এটাকে সমর্থন করবে, এটার সাথে পাশে থাকবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলি তোমরা দেখবে, দেখে তোমাদের পড়ালেখাকে তোমরা চালিয়ে যাবে। আজকে আমি আর তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব। আজকে আর কথা বলবো না, আজকে লেকচার এখানে শেষ করছি। পরবর্তীতে আরেকটি লেকচার নিয়ে আমরা আসবো। ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সুন্দর থাকো, এবং এই করোনাকালীন এই দুর্যোগ মোকাবেলার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।